জি ভাইয়া, শুনতে পাচ্ছি। মামুন ভাই জয়েন করে নাই, করছে তো? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন মামুন ভাই। আচ্ছা, এটা হচ্ছে যে আমি তো যখন সোর্স ধরে পিং করব, তখন কি হচ্ছে, আমার R2 তে R2 রাউটিং টেবিলে আমার R1 এর 1.0 নেটওয়ার্কটা আমার অ্যাড করা নেই। সেক্ষেত্রে আমার পিংটা আমি পাবো না। কিন্তু আমার আচ্ছা, প্রশ্ন আমি হচ্ছে, মামুন ভাই আমি আপনাকে একটু এক্সপ্লেন করি, আমার ধারণা আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে একটা মিনিট একটু টাইম দেন। সেটা হচ্ছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে আমরা যদি এই দুটা রাউটারের কথা চিন্তা করি, ধরেন এতটুক নাই, ওকে, না, আমরা এই দুটা ওকে, রাউটারের কথা চিন্তা করি। সো এই দুটা রাউটিং টেবিলে আমরা কি করছিলাম? আমরা যখন এখানে কোনো স্ট্যাটিক রাউটিং নাই, এই R1 এর রাউটিং টেবিলে ছিল দুইটা নেটওয়ার্ক, একটা ছিল এইটা আর একটা ছিল এইটা, রাইট? এটা রাইট রাইট। রাউটার R2 এর রাউটিং টেবিলে ছিল দুইটা নেটওয়ার্ক, একটা ছিল এইটা আর একটা ছিল এইটা, ওকে। এটা সো এখন আমরা কি করতেছি, আমরা কিন্তু এই রাউটার থেকে এই রাউটারে একটা প্রথমে স্ট্যাটিক রাউট দিলাম, যে হুম, এই নেটওয়ার্কটাকে আমরা এখানে নিয়ে আসলাম, রাইট? এই কাজটা প্রথমে হুম, করছি, করা বুঝছি, মাত্রই আমরা যখন এই বুঝছি, রাউটার থেকে একটা পিং দিছি, তখন কিন্তু আমরা এই ডেস্টিনেশনকে পেয়ে গেছি, মানে 2.1 কে পেয়ে গেছি, তাই তো? এটুকু মনে আছে? পেয়ে গেছি। হ্যাঁ, এটা মনে আছে। রাইট। কিন্তু কোশ্চেনটা এরকম আপনার, যে যেহেতু রাউটার R2 থেকে, যেহেতু আমি এই ব্লকটাকে এখনো চিনি না, আমি কিভাবে পিং পাচ্ছি? কারেক্ট? ওইটা তো আপনি আমাকে ক্লিয়ার করলেন। না, ওইটা আমি না, না, ক্লিয়ার। এখানে এখানে ইস্যু আছে তো, এখানে ক্লিয়ার হলে হবে বল না, বল। এখানে ইস্যু আছে। ইস্যুটা কি আমি আপনাকে বলি। প্রথম যে ইস্যুটা, সেটা হচ্ছে যে যখন আমরা রাউটারের কনসোল থেকে পিং দেই, হুম, হুম, আমরা রাউটারের কনসোল থেকে যখন পিং দিব, তখন আমরা যখন কোনো সোর্স মেনশন না করি, তখন পিংটা যে ইন্টারফেস দিয়ে বের হয়, সেই ইন্টারফেসকে সোর্স ইন্টারফেস ধরে। আমার কথাটা আরেকবার বুঝেন, যে আমরা যখন হুম, রাউটারের কনসোল থেকে পিং কমান্ডটা চালাই, তখন যদি ওইখানে সোর্স আইপি মেনশন না করি, তাহলে ওই পিংটা ডেস্টিনেশন খোঁজার জন্য যে ইন্টারফেস দিয়ে বের হবে, সেই হুম, ইন্টারফেসের আইপিটাকে সোর্স আইপি নিবে। এই ক্ষেত্রে এই আইপিটাকে সোর্স আইপি নিয়ে সে পিং করছে কাকে? এই 2.1 কে, মানে এই হুম, আইপিটাকে। এবং সে পিং জি, করে পাইছে, কেন পাইছে? বিকজ এই রাউটার R2 টেবিলে এই ব্লকটা ছিল, ছিল। ওকে। বাট ওকে। আমরা যখন রাউটার R1 থেকে এই সোর্সটা ধরে পিং দিছি, মানে 1.1 ধরে পিং দিছি, তখন আর পিং পাই নাই। কেন পাই নাই? বিকজ এই নেটওয়ার্কটা তখন রাউটার R2 এর রাউটিং টেবিলে আসে নাই। তখন আমাদের কি আসে। করতে হয়েছে? একটা রিভার্স রাউট দিতে হয়েছে এই নেটওয়ার্কের দিকে, এই আইপি দিকে নেক্সট হপ করে 10.10.01, তখন সেই নেটওয়ার্কটা এখানে আসছে। তখন যখন আমি এই রাউটার থেকে এই সোর্স আইপিটাকে মেনশন করে পিং দিছি, তখন সেই পিংটা কাজ করছে, বিকজ আমার এই নেটওয়ার্কটা এখন রাউটার টু রাউটিং টেবিলে আছে। এইটুকু যদি বুঝে থাকেন, এবার আমাকে কোশ্চেন করেন। আচ্ছা, এটুকু আমি বুঝছি ভাইয়া, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আমার R1 এর কাছে তো আমার 1.0 ইনফরমেশন আছে আছে তো। R1 তো লোকালি কানেক্টেড, হ্যাঁ আছে অবশ্যই। আচ্ছা, আচ্ছা, R2 এর কাছে হচ্ছে আমার আর 1.0 ইনফরমেশন আছে আছে তো। হ্যাঁ, স্ট্যাটিক রাউট দেয়া আছে, আছে, হ্যাঁ। আচ্ছা, এখন যখন আমি সোর্স ধরে পিং করলাম, রাইট। সোর্স ধরে একটা প্যাকেট পাঠালাম, হুম। এইটা হচ্ছে আপনার 2.0 তে কিন্তু সে রিচ করতে পারতেছে, রাইট। তাই তো ভাই? হ্যাঁ। আচ্ছা, রিচ করার পরে সে কি করবে? সে ডেস্টিনেশনকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে আমি ব্যাক তোমার করবে, প্যাকেটটা ট্রাফিকটা বুঝে ব্যাক পাইছি, করবে, হ্যাঁ। রাইট। হুম। কিন্তু আর রাউটিং টেবিলে আমার 1.0 এর কোনো ইনফরমেশন নেই। আছে তো, আমরা ব্যাক রাউট দিছি না, স্ট্যাটিক রাউট। না, আমি ওই যে যখন রাউট দেই নাই, আমি ওই যে হ্যাঁ। সোর্স ধরে যখন পিং করতেছি, রা- আচ্ছা, সোর্স ধরে যখন পিং করতেছেন, তখন আপনি পিং পিং করতেছি, পাবেন না। না সেটাই তো বলতেছি যে সেটা পাবো না। কিন্তু আমি একটা জিনিস আমার মানে আপনার একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে যে যদি আমার সোর্স ধরে আমি পিং করি, হ্যাঁ। সেক্ষেত্রে যখন ও রাউটার R2 টেবিল এসে চেক করবে যে 1.0 কোন ইনফরমেশন আমার এখানে নেই, বিকজ আমরা নাই, এখানে কোনো স্ট্যাটিক রাউট দেয়া অ্যাড নাই। করি নাই। রাইট। আচ্ছা, কিন্তু আমার এই এই যে আপনার অ্যাকনলেজমেন্টটা তো আমার আরন পর্যন্ত আসবে আসবে না, এখানে সেই তো এটা ইয়া হয়ে যাবে, ডিসকার্ড হয়ে যাবে না? না, R1 পর্যন্ত আসবেই না, কারণ রাউটার R2 192 168 1.0 কে চিনে না। মনে আছে না আমি তাহলে বলছি এই, না যে না ওটা প্যাকেট। তো ঠিক আছে, কিন্তু আমার আমার যেটা হচ্ছে ভাই যে এইখানে যখন মানে R2 যে টেবিল পর্যন্ত আসছে, তখন তো ও আরন এর ইনফরমেশন নিয়েই আসছে, তাই না? রাইট। আচ্ছা, রাইট। আরন এর ইনফরমেশন নিয়ে যদি সে আসে, হুম। তাহলে তো তাকে আরন পর্যন্ত ব্যাক করার কথা।
না, R1 তখন কি করবে দেখেন, আমি প্রথমেই বলছিলাম যে যখনই একটা প্যাকেট রাউটার রিসিভ করে তখনই ও প্রথমে দেখে যে যে সোর্স থেকে আসছে তাকে সে চিনে কিনা। সো আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা। রাউটার R2 যখন তার রাউটিং টেবিলে গিয়ে চেক করবে যে 192.168.1.0 তার রাউটিং টেবিলে আছে কিনা, ও দেখবে নাই। তো হুম। সাথে সাথে ও কি করবে, প্যাকেটটাকে ডিসকার্ড করবে, মানে ও প্যাকেটটাকে প্রসেস করবে না, যেহেতু সোর্সকে চিনে না। আচ্ছা, মানে এটা হচ্ছে যে আপনার মানে ফর্মুলা বলতে পারি আমরা। না হ্যাঁ, আমি চিন্তা করছি কি, আমি আমার মতো চিন্তা করছি কি সেটা একটু শেয়ার করি আপনার সাথে, যে আমার যেহেতু রাউটিং টেবিলে ওর ইনফরমেশন নেই, তার মানে সে আরনের ইনফরমেশন নিয়েই এখানে আসছে। ঠিক আছে ভাই, আমার কাছে নেই, তোমার প্যাকেট তুমি নিয়ে যাও। যখন আরনের কাছে পাঠালো, আরন তখন যদি দেখলো যে না আমার টেবিলে তো আছে, আবার ও ওকে পাঠাই দিল, এটা মানে হবে কিনা, এটা হইতে পারে না, কিনা? আমার নিজের ভিতরে এই না, একটা প্রশ্ন ছিল আর এই কি। ঠিক জন্যই আছে, এই জন্যই আমি আমি ক্লিয়ার। প্রথমেই কিন্তু বলছিলাম মামুন ভাই, যে যখনই প্যাকেট একটা আসবে দুইটা কোশ্চেন করবে, তুমি কে এবং কোথায় যেতে চাও। এই দুইটা যদি ইনফরমেশন রাউটিং টেবিলে থাকে, ও এটাকে ঠিক। প্রসেস করবে, না হলে প্রসেস করবে না, সিম্পল লজিক। তার মানে আমি তোমাকে চিনি না, আমার রাউটিং টেবিলে তুমি নাই, তোমাকে আমি আর কোথাও পাঠাবোই না, এইখানে রাইট, তোমাকে ভ্যালিড করে রিসিভই দিবো, করবো এই তো? না, ওই জায়গায় তুমি ডিসকার্ড। ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে বস। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু সবার জানা দরকার, সেটা হচ্ছে যে ডাইনামিক রাউটিং এর নেইবারশিপ কিভাবে বিল্ড হয়। এটা এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হয়তো অনেক পড়াশোনা করলেও হয়তো এটা ওইভাবে কোথাও খুঁজে পাবেন না। আহ, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে নেইবার রিলেশন কিভাবে বিল্ড আপ হয়, বা একটা রাউটার কিভাবে বুঝে যে সে আরেকটা রাউটারের সাথে কানেক্টেড। সো এই এই ইন্টারফেসে তো এখানে আরেকটা রাউটার থাকতে পারতো, তাই না? কিন্তু রাউটার যদি না থেকে এখানে একটা সুইচ থাকে, সেখানে যদি কম্পিউটার থাকে, তাহলে কিন্তু ও এই ইন্টারফেসে কিন্তু নেইবার রিলেশন বিল্ড আপ করবে না। কেন? কারণ এখানে কোনো রাউটার নাই, রাউটার কিন্তু আরেকটা রাউটারের সাথে নেইবার রিলেশন বিল্ড আপ করে। তো এটার কনসেপ্টটা কি, কনসেপ্টটা একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করেন, এগুলাই কিন্তু মেইন ব্যাপার। যখনই একটা রাউটার মধ্যে আমরা কোনো একটা রাউটিং প্রোটোকল কনফিগার করি, ওকে, যখনই কোনো একটা রাউটিং প্রোটোকল কনফিগার করি, রাউটিং প্রোটোকল কনফিগার করার পরে আমরা যেটা করি, সেই রাউটিং প্রোটোকলের মধ্যে নেটওয়ার্ক ডিক্লেয়ার করি। ওকে, আবারও বলতেছি, আমরা যখন কোনো একটা রাউটারের রাউটিং প্রোটোকল কনফিগার করি, করার পরে আমাদের সেকেন্ড যে কাজ থাকে, সেই কাজটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিক্লেয়ার করতে হয়, মানে এই রাউটারের কি কি নেটওয়ার্ক আছে। তো যখনই আমরা নেটওয়ার্ক ডিক্লেয়ার করি, রাউটারের কাজ হচ্ছে যে নেটওয়ার্ক গুলো আমরা ডিক্লেয়ার করি, মানে অ্যাড করি নেটওয়ার্ক টেবিলে রাউটিং প্রোটোকলের মধ্যে, সাথে সাথে সে সেই নেটওয়ার্ক গুলাকে দিয়ে হ্যালো প্যাকেট সেন্ড করে। ওকে, তার মানে রাউটার R1 কি করবে, এই নেটওয়ার্কে একটা হ্যালো প্যাকেট সেন্ড করবে, মানে এই ইন্টারফেস দিয়ে বলবে হ্যালো, কেউ আছো কিনা আমাকে বলো। সিমিলারলি এই ইন্টারফেস দিয়েও একটা হ্যালো প্যাকেট সেন্ড করবে 10.0.0.30, এদিকেও বলবে হ্যালো, ওই পাশে কেউ আছো কিনা আমাকে বলো। সো আমরা সাইড বাই সাইড কি করি, রাউটার R2 তেও আমরা রাউটিং প্রোটোকল কনফিগার করি, রাইট? এবং রাউটার R2 তেও আমরা এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কটা অ্যাড করব, কারণ রাউটার R2 এই দুটাই কানেক্টেড নেটওয়ার্ক। সো রাউটার R2 সাথে সাথে কি করবে, এইদিকে হ্যালো প্যাকেট পাঠাবে, ও বলবে হ্যালো, এইদিকে কেউ আছো কিনা, কোনো রিপ্লাই আসবে না বিকজ এইদিকে কেউ নাই। আবার ও কি করবে, সাথে সাথে এইদিকে একটা হ্যালো প্যাকেট পাঠাবে, তখন কি হবে, ও এই R1 এর দিকে একটা হ্যালো প্যাকেট পাঠাবে, R1 R2 এর কাছ থেকে একটা হ্যালো প্যাকেট রিসিভ করবে, সিমিলারলি এই হ্যালোটাও R2 রিসিভ করবে, তখন দুজন দুজনের হ্যালো 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 এগুলো শুনতে পাবে, হ্যালো প্যাকেট রিসিভ করবে। এবং যখনই একজন আরেকজনের হ্যালো প্যাকেট রিসিভ করবে, তখনই সে বুঝে নিবে যে আমার সাথে কানেক্টেড আছে আরেকটা রাউটার। সাথে সাথে তারা তখন কি করবে, হ্যালো প্যাকেটের মধ্যে বিভিন্ন টাইমার ভ্যালু থাকে, হ্যাঁ, যাই হোক ওগুলা অত ডিপে গেলাম না, বিভিন্ন টাইমার ভ্যালু যখন ম্যাচ করে, তখন তারা কি করে, একজন আরেকজনের মধ্যে নেইবার রিলেশন বিল্ড আপ হয় এবং সাথে সাথে তাদের নেটওয়ার্ক গুলো এক্সচেঞ্জ করা শুরু করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডাইনামিক রাউটিং এর নেইবার রিলেশন বিল্ড আপ করার কনসেপ্ট। বাট যদি আমরা বিজেপির কথা চিন্তা করি, বিজেপিটা একটু ডিফারেন্টলি কাজ করে। বিজেপিতে আমরা স্ট্যাটিকলি মানে ম্যানুয়ালি বলে দিই যে কোন রাউটার কার সাথে নেইবার রিলেশন বিল্ড আপ করবে। ওকে, তো আমার যদি মনে হয় যে না, আমি এই এভাবে কানেক্টেড আমার, আমি এই রাউটার থেকে এইখানে নেইবার রিলেশন বিল্ড আপ করবো, কিন্তু এখানে করব না, তো সেটা আমি চাইলে করতে পারি। আমি শুধুমাত্র এই রাউটারে ঢুকে বলে দিব আমার নেইবার হচ্ছে এ, আবার এই রাউটারে ঢুকে বলে দিব আমার পেয়ার বা নেইবার হচ্ছে এ, তখন কি হবে, এদের দুজনের মধ্যে বিজেপির একটা নেইবার রিলেশন বিল্ড আপ হবে। বাট আমি এইদিকে যদি বিজেপির পেয়ার না চাই, সেটা নাও হইতে পারে।
হ্যালো প্যাকের ভিতরে টাইমার আছে ভাই? কোনটাই? হ্যাঁ হ্যাঁ এই যে হ্যালো অবশ্যই। প্যাক কত সেকেন্ড পর পর করবে এটা? না এটা মানে এটা এটা সাইমultaneously হতেই থাকবে? এটা ভেন্ডর ওয়াইজ ডিপেন্ড করে। সিসকোর একরকম, মাইক্রোটিকের একরকম। বাট যদি আমরা জেনেরিক ইউজ করি, যেমন বিজিপি ইউজ করি বা ওএসপিএফ ইউজ করি, তখন এটা সেম। হ্যাঁ, আপনারা, আমার এক্সাক্ট হ্যালো প্যাকেটের বিভিন্ন ইন্টারভেলের কথা মনে নাই, অনেকদিন দেখা হয় না। আপনারা জাস্ট হ্যালো প্যাকেট টাইমার প্রতি ভ্যালু 30 সেকেন্ড পর পরই হ্যালো আপনি প্যাকেট সেন্ড হয়। ওইখানে যদি 30 দেখেন সেকেন্ডে 30 তাহলে সেকেন্ডের পরে যদি 30 সেকেন্ডের পরে যদি আমার 30 সেকেন্ডের মধ্যে যদি আমার কোনো একটা মানে লিংক ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? ও আর নেইবার তখন থাকবে না। 120 সেকেন্ড না পরপর জানি 160 প্রবাবলি সেকেন্ড পরপর পর্যন্ত ওয়েট করে। তিনবার হ্যালো প্যাকেট যদি মিস হয়, চতুর্থবারের বেলায় সে মনে হয় ওটা টিয়ার ডাউন করে। এগুলো কনসেপ্ট আছে, আমি ওগুলা আপনারা ডিফল্ট টাইম ভ্যালু হচ্ছে গিয়ে 180 সেকেন্ড 3 মিনিট। ওগুলা দেখলেই আপনি বুঝতে পারবেন। ওকে, সো আমরা এখন একটা কাজ করি, আমরা ওএসপিএফ কনফিগারেশনে চলে যাই। আমরা একটা ওএসপিএফ নেটওয়ার্ক, এখানে 3টা রাউটার আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকেই। আমরা যেটা করব, রাউটার R1, R2 এবং R3, এই তিনজনের মধ্যে আমরা একটা ওএসপিএফ টোপোলজি বিল্ড আপ করব। ওকে, সো ওএসপিএফ টোপোলজি বিল্ড আপ করে এদের মধ্যে নেটওয়ার্কগুলো এক্সচেঞ্জ করব। সো ওএসপিএফ এর মধ্যে অনেকগুলা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব। যেমন ওএসপিএফ এর মধ্যে এরিয়া কনসেপ্ট আছে, হ্যাঁ, তারপরে আপনার ওটার জন্য কি বলে, বিআর, বর্ডার রাউটার, হ্যাঁ, তারপর হচ্ছে নরমাল ডেজিগনেটেড রাউটার, এগুলার বিভিন্ন কনসেপ্ট আছে। এগুলা যখন কনফিগার করব তখন আস্তে আস্তে একটা একটা জিনিস আসবে, ওগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি একটু ল্যাবটা রেডি করি, কোশ্চেন থাকলে করতে পারেন। আমাদের ভাই ব্রাদার আর সবাই কই? 13 জন আছে মাত্র, আর 7 জন কি হারাই গেছে? তাই তো মনে হচ্ছে। সবাই আসলে টাইম মিলাইতে পারে না, বুঝতে পারছেন? সমস্যা হয়ে যায়। ভাই আপনাদের তো খুব খারাপ অবস্থা যাচ্ছে, দাম টাম কমাই দিচ্ছে ব্যান্ডউইথে, তারপরে কি অবস্থা আছে না? গ্রামে ফেরাই আছি, যেখানে যাই সবাই বলতেছে 500 টাকা 500 টাকা। আমি তো চিন্তা করছি সামনের মাসে 200 টাকা কম দেবো, 700 টাকা দিই, সামনের মাসে 200 টাকা কম দিব। আসলে ওরা এবার সিগন্যাল দিয়ে দিই সামনের মাসে 200 টাকা কম পাবেন। ভাই আপনি আইটির মানুষের এই দুঃখটা বুঝলেন না, এটা হইলো ভাই আমার একটা ফেসবুকের একটা মানে কন্টেন্ট লোড হইতে 4বার 5বার ক্লিক করা লাগে, যে আমাকে কি দেয় আমি তো ওইটা জানি। ওইটা কমপ্লেইন দেন। এখন প্রবলেম হচ্ছে কি জানেন, প্রবলেম হচ্ছে গাজীপুরে যে কানেকশন দিছে, ও যার কাছে কানেকশন দিছে, মানে আমরা করে যে আছে ও আমার ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও বলে দিছে। এখন ওর জন্য কিছু বলতেও পারি না, ফোন দিয়ে শুধু বলি যে ভাই আমি কিন্তু এই আইটি রেটে মনে কিছু একটু জানি ভাই, আপনার রাউটার কিভাবে চালান, আমাকে একটু আল্লাহর রাস্তে জানা, আমি লিস্ট আমি ক্লাস গুলো করতে পারি, সেটা করে। তারপরও ভাই দেয় না, কি করবো? 700 টাকা এমনিতেই দিই, আর কোনো কিছু না। দেখেন ভাইয়া, আমার আমার যতটুকু লজিক, জুমটা ভালো লাগছে, সাজিদ ভাই আমার বলেন। আইএসপি দিক দিয়ে ভালো আছে, জুমটা ভালো আছে। সাইদ ভাই বলেন, সরি। লজিক হচ্ছে, লজিক কি, এটাই তো বাস্তবতা। আপনার ব্যান্ডউইথ শেয়ার ভিত্তিক হইলে আপনার শেয়ারিং রেশিও দিছে আপনার 1:8, অর্থাৎ 1 এমবি 8 জন। ব্যবহারকারীরা যদি মানে যারা ইউজার থাকবে তারা যদি ব্যবহার করে, হ্যাঁ, 5 এমবি যদি একটা প্যাকেজ ব্যবহার করে, তাইলে আপনার একজন কাস্টমার সর্বনিম্ন ব্যান্ডউইথ পাবে হচ্ছে গিয়ে 5 এমবি রে 8 ভাগ করে, যে 1 ভাগ হয় ওইটা হবে তার লোয়েস্ট স্পিড, আর হাইয়েস্ট 5 এমবি। ওটা বুঝতে পারছেন? ওই রেশিও অনুযায়ী, তাহলে ওইটা যদি হয়
তাহলে আপনি চিন্তা করে দেখেন যে 5 MB 8 ভাগ করেন আপনি ক্যালকুলেটর নিয়ে, আমার আশেপাশে ক্যালকুলেটর নাই। তো ওইভাবে যদি হিসাব করেন, কনসেপ্টটা এরকম না সাইদুল ভাই, আপনি যে ব্যান্ডউইথ দিচ্ছেন আপনার ইউজারদেরকে, আপনি কত রেশিওতে দিচ্ছেন? আমি তো এখন আপনার চালাই, ধরেন যে রেশিওটা আসলে ওইভাবে করে, আমার এক্সাম্পল মনে করেন যে আমার 300 MB ইন্টারনেট আছে, হ্যাঁ, আমার এভারেজ প্যাকেজ হচ্ছে গিয়ে কি বলে এটাকে 5 Mbps বেশিরভাগই। টোটাল সেল কত? বেশিরভাগ কি সব? আপনার টোটাল ইন্টারনেটের সেল কত বলেন তো? টোটাল কতগুলো ইউজার আছে? আমার ইউজার আছে 1200 এর কাছাকাছি। 1200 এর কাছাকাছি 300 MB ইন্টারনেট, তাই তো? হ্যাঁ, আমি ক্যালকুলেটর বের করি। তাহলে আপনার 300, আমি তো 1:4 এ চালাই। 300 ইউজার আছে, আমরা একটু ক্যালকুলেট করি দেখেন। এই 300 ইউজারকে আপনি 1200 MB, 300 MB সরি 300 MB ব্যান্ডউইথ আছে, 12 জন 1200 ইউজার দিয়ে আমরা যদি ভাগ দেই, আচ্ছা এটা হচ্ছে পার ইউজারের কাছে এত এমবি যায়, তাই তো? ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, দেখেন প্রথম কথা হচ্ছে যে আপনার ধরেন এভারেজ প্যাকেজ কত এমবি ইন্টারনেট? 5 MB। ধরেন আপনার 5 এমবি করে আছে, তাহলে 1200 জন ইউজার যদি 5 এমবি করে আমরা ক্যালকুলেট করি, দেখেন 1200 জন ইউজার ইনটু 5 এমবি, তাহলে আপনার সেল হচ্ছে 6 জিবি। ওকে, এটা কিন্তু আপনার সেল, আপনি ডাউন লিংকে সেল করতেছেন এটা, কিন্তু আপনি কিনছেন কত? 300। তাহলে এখন আমরা যদি এক সাইডে ধরি 300, আরেক সাইডে ধরি 6000, তাহলে আপনি কত রেশিওতে এটা সেল করতেছেন? 0.05। এটা পার্সেন্টেজে আসলে কত হয়? আরো সুন্দর করে করি, দাঁড়ান। এই জায়গায় ধরেন 300, এই জায়গায় ধরেন 6000। ওকে, সো এখানে একটা জিরো গেল, এখানে একটা জিরো গেল, এখানে একটা জিরো গেল, এখানে একটা জিরো গেল, তাহলে 3/60। 3/60, হ্যাঁ। তাহলে এখন 1 কত? 20। তাহলে আপনি 1:20 সেল করতেছেন। ওকে, বুঝেন? এই বিটিসিএল সেল করতেছে হচ্ছে 1:5 না কত? 1:8 না 5? 8 না? ওদের ইটা কত? 1:8। 1:8। তার মানে ওরা বলতেছে ওরা সেল করতেছে 1:8, আপনি সেল করতেছেন 1:20। এখানেই শেষ না, দেখেন এটা কিন্তু আপনি সেল করতেছেন। এইবার আপনি ব্যান্ডউইথ নিছেন কার কাছ থেকে? নিছি আপস্ট্রিম আছে একটা। নাম কি বলেন? মানে সে কি আইআইজি নাকি আইএসপি? আইআইজি। আচ্ছা, আর্থের থেকে নিছি। আচ্ছা এখানে ব্যাপার আছে। সাপোজ আপনি যদি ডাইরেক্ট আইআইজি থেকে নেন, হ্যাঁ, আইআইজির কনসেপ্ট হচ্ছে আইআইজি 1:1 সেল করে। আইআইজি কখনো ব্যান্ডউইথ আপনাকে দিবে না, আমি 100% শিওর। ওরা চালাকি করে আইএসপি থেকে দিছে। হ্যাঁ, আইআইজির গাইডলাইনে যেটা বলা আছে যে তোমার যদি আপ লিংকের 300 এমবি ব্যান্ডউইথ থাকে, তুমি ডাউন লিংকের 300 এমবি ব্যান্ডউইথই সেল করবা, তার বেশি করতে পারবা না। এটা হচ্ছে আইআইজির গাইডলাইনে বলা আছে। ভাই এটা আমি জানি, এটা কখন দেয়? শেষ করি, যখন মনে করেন যে আমার শেষ করি। আচ্ছা শেষ করি। আচ্ছা, সো এর জন্য কি করে, প্রত্যেকটা আইআইজি একটা করে আইএসপি কিনছে। ওকে, যাতে তারা 2 নম্বরই করতে পারে। এখন আপনি যখন আর্থের কাছ থেকে ব্যান্ডউইথ নেবেন, আর্থ কি করবে? আর্থের নামে একটা আইএসপি আছে, কোনো না কোনো একটা আইএসপি আছে। ও কি করবে? ওই আইএসপি থেকে আপনাকে লাইন দিবে, এবং আপনাকে কখনোই 100% 1:1 ব্যান্ডউইথ দিবে না, তাহলে ওর লাভ হবে না, ওর ব্যবসা লোকসান। কারণ 1 এমবি ব্যান্ডউইথ ওর কেনা পড়বে অ্যাটলিস্ট 420 থেকে 450 টাকা, 100%। কিন্তু অথচ আপনারে হয়তো সে রেট দিছে হচ্ছে 360 থেকে 370 টাকা। কেন দিতে পারতেছে? বিকজ এই আইএসপি কি করে? ও ওভারসেল করে। আইএসপির কনসেপ্ট এটা, ওভারসেল করে। ও হয়তো একটা গুড আইএসপি হয়তো 1:5 বা 1:6 ওভারসেল করে। আপনি যেখানে 1:20 করতেছেন, সে হয়তো 1:5 আমি ধরলাম। তাহলে দেখেন ও যে ব্যান্ডউইথটা অলরেডি 5 ভাগ করে আপনাকে দিচ্ছে, আপনার কথা বাদ দেন, ধরেন আমার কথাই চিন্তা করি, আমি কার্নিভালের ইউজ করি। তো আমি কার্নিভালের সব থেকে বেস্টটা চিন্তা করলাম। কার্নিভাল হয়তো 1:5 করে আমাকে 180 এমবি ব্যান্ডউইথ দিছে, যেটা আমি কিনছি। আমি কি করতেছি? ওই 180 এমবি ব্যান্ডউইথ আবার 1:20 করে কাস্টমারকে দিচ্ছি। ওকে,
শুধু এখানে না, এটা কিন্তু শুধু ইন্টারনেট, তারপর ফেসবুক, ইউটিউব এগুলা দিয়ে আমি কাস্টমারকে হ্যাপি রাখতেছি, বাট আমি এই ব্যান্ডউইথটা কিন্তু কাস্টমারকে দিচ্ছি। এখন বিটিসিএল কিভাবে 1:8 দিচ্ছে? বিটিসিএল এর নিজস্ব আইআইজি আছে, রাইট? বিটিসিএল এর ব্যান্ডউইথ কেউ নিতে চায় না সচরাচর, হ্যাঁ, কারণ বিটিসিএল এর ব্যান্ডউইথ একবার ডাউন হলে আপ করা ঝামেলা, অনেক রকম কাহিনী ওদের। তো ওদের ব্যান্ডউইথ কেউ নিতে চায় না, এই জন্য ও কি করবে, ওর কাছে যেহেতু আগের থেকে ভালো হয়েছে ভাইয়া আইআইজি, এখন এখন অনেক জায়গায় অনেকে ইউজ করতেছে, যেহেতু আমার বিটিসিএল এর নিজস্ব আইআইজি আছে, সো নিজস্ব ব্যান্ডউইথই বলা চলে। সো ও কি করতেছে, ও একদম খুব বড় একটা ইনভেস্টমেন্টে নাইমা ও কি করছে, অনেক রুট লেভেলে 1:8 ব্যান্ডউইথ দিচ্ছে। যদিও বলতেছে 1:8 আমি জানি না কতটুকু কি দিবে, বাট সেই ব্যান্ডউইথটা অবশ্যই আমাদের যারা আমরা বিজনেস করি তাদের ব্যান্ডউইথ থেকে অনেক ভালো হবে, এতে কোনো ডাউট নাই। হয়তো আমাদের মতন ফেসবুক, আমাদের মতন জিজিসি, আমাদের মতন এফটিপি সার্ভার দিতে পারবে না, কারণ ওদের গাইডলাইনে এগুলো নাই। হ্যাঁ, এফটিপি ওইভাবে কেউ মিডিয়া সার্ভার এফটিপি কেউ দিতে পারে না, গভর্নমেন্ট রিলেটেড যে অর্গানাইজেশন গুলো আছে। সো আমরা ওগুলা দিয়ে হয়তো ওদের থেকে বেটার একটা সাপোর্ট বা সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারি। বাট যদি ব্যান্ডউইথের কোয়ালিটি নিয়ে কথা বলেন, অবশ্যই দেয়ার ব্যান্ডউইথ কোয়ালিটি ইজ ভেরি মাচ গুড দেন আওয়ার্স। ওকে সাইদুল ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। আমি বলতে চাইছিলাম হচ্ছে গিয়া আইএসপি আমাদেরকে কেন ঠকায়, আইএসি কিভাবে কেন ঠকাইতে পারে, কারণ আমাদের সিস্টেম ভালো না। না না, যেমন ঠকানোর কিছু না, একদম এটা আসলে না, এটা ঠকানো ভাই, ডিরেক্ট ঠকানো। কারণ সাইদুল ভাই একমাত্র আইএসির মধ্যে ভালো ব্যান্ডউইথ এটা হচ্ছে সামিট আর ফাইবার টু, আর কেউ দেয় না। আপনি সামিটের 100 এমবি মানে হচ্ছে অনলাইন আইএসপির 200 এমবি, বুঝছেন? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা আমাদের ঠিক সুমন আছে, ভাই আছে, আমি সুমন যেটা ভাই বলতেছিলাম আর কি, আমার কথাটা শেষ করি। আইএসপি আমাদেরকে কি, আইএসি কি করে ঠকাইতে পারে, কারণ আমি যখন আমার সিস্টেমের প্রবলেমের কথা বললাম, এটার মূল কারণ হচ্ছে গিয়ে আমরা যারা ক্যাটাগরি আইএসপি আছি বা বেশিরভাগই আমরা কি করি, ভ্যাট ফাঁকি দেওয়ার চিন্তা করি। হ্যাঁ, তো ভ্যাট ফাঁকি দেওয়ার চিন্তা করে আমরা কি করি, আইএসির কাছে যাই, ভাই আমাকে, আমি আপনার কাছ থেকে ব্যান্ডউইথ নিব হচ্ছে 1 জিবি, কিন্তু আপনি আমারে ভ্যাট দিবেন হচ্ছে গিয়ে 30 এমবি, একটা কাগজ দিবেন, আমি ভ্যাট ক্লিয়ারেন্স নিব, অথবা 50 এমবি অথবা 100 এমবি। তখন কয় হ্যাঁ মামা পাইছি, তুই তো তোরই তো খুঁজতেছিস, আয়। তখন আপনার ওই যে সিস্টেমটা করে, বুঝছেন? তখন আমিও কিছু কইতে পারি না, কারণ আইআইজির যে হিসাবটা বললেন, কারণ আইআইজির তো হিসাব দিতে হয় যে সে কতটুকু সেল করবে। আপনি যেটা বললেন শামীম ভাই, যে সেল করলে তার একটা হিসাব, শামীম ভাই কি আছে? হ্যাঁ আসি ভাই, বলেন। সেল করলে তো তার একটা হিসাব দিতে হয়, কিন্তু আইএসপির মাধ্যমে যখন আমাদেরকে দেয় ওভার সেল কইরা, তখন তো আর হিসাব দিতে হচ্ছে না, কারণ তার ডাউন স্ট্রিমে সে একটা রেশিও করে বিক্রি করতেছে। এক্স্যাক্টলি। আর ওরা সুযোগটা নিচ্ছে কিভাবে, যে আরে বেটা তুই তো আমার কাছ থেকে ভ্যাট সহ নিতেছস মাত্র 50 এমবি, তুই কথা কইলি তো তুই ফাইসে যাবি, আমরাও তো বিপদে থাকি। হায় হায়, ভ্যাটের পেরা কত পেরা, এই বুঝি ম্যাজিস্ট্রেট আইলো আমারে জরিমানা করলো, এই বুঝি সিলগালা করলো, বহুত পেরা ভাই। এইসব কারণে একে অপরের কাছ থেকে সবাই সুযোগ বা সুযোগ সন্ধানী থাকে, বা বিপদে ফেলায় খালি টাকা কামানির ধান্দা, এইটাই চলতেছে সমাজে। এখন আমি যদি আমার যে 300 এমবি ব্যান্ডউইথ লাগে বা 400 এমবি ব্যান্ডউইথ লাগে, আমি যদি আইজি কে বলতাম যে আমাকে ইনক্লুডিং ভ্যাট দিবেন না এক্সক্লুডিং ভ্যাট, এক্সক্লুডিং ভ্যাট হলে এক হিসাব, ইনক্লুডিং হলে আরেক হিসাব, যদি ইনক্লুডিং দেন তাহলে তখন কিন্তু আইআইজি এই প্রত্যেকটা ইনক্লুডিং ভ্যাট হলে কিন্তু বা এক্সক্লুডিং ভ্যাট সহ যদি দিতাম, তখন কিন্তু আমাকে আইআইজি আবার দিতে বাধ্য হইতো, কারণ তারও তো হিসাবের জবাবদিহিতা আছে। কিন্তু আমি যখন ভ্যাট ছাড়া নিচ্ছি তখন তো তার জবাবদিহিতা নাই। এটাই হচ্ছে ফ্যাক্ট আমার কাছে মনে হয়। হ্যাঁ, এবার আমাদের আমজনতাদের কিছু কথা আছে। সাইদুল ভাই এখন ভালো আছে, আর তো ব্যান্ডউইথ অনেক দাম কম এখন। শ্যাম ভাই, হ্যাঁ বলেন না। আমরা আমজনতা একটু কিছু জানতে চাই। এইখান থেকে আপনাদের কথোপকথনে আমাদের অনেক কিছু, আমাদের কিউরিসিটি বাড়ছে। ফার্স্ট অফ অল হচ্ছে এই আইআইজি জিনিসটা কি, মানে আইএসপি তো বুঝলাম যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। হ্যাঁ আচ্ছা, এই যে মনে করেন সাবমেরিন থেকে যে আমাদের লাইনটা আসছে, এটা মেইনলি আসে কি আইআইজির কাছে? আমাদেরকে একটু এটা একটু আপনারা ক্লিয়ার করেন না। আমরা আইআইজির ওই এটা ভাই বলো, ভাই বলো বলো, আমি তো বুঝি হচ্ছে কিন্তু ধারণা দেন না, এইটা টোটালটা ওভারঅল একটা ধারণা দেন না। কারণ আমরা কিন্তু বুঝি, আমরা ওই যে চিনি কি ভাই, আমরা চিনি অগ্নি চিনি, না হলে ওই যে ইয়া চিনি, এডিএন চিনি, এর বাইরে কিন্তু আমরা আসলে কিছু চিনি না। কারণ আপনারা যারা মানে আইএসপিতে আছেন এরা কিন্তু আদ্যপান্ত সবই জানে, বাট আমাদের দৌড় কিন্তু ওই যে অগ্নি পর্যন্ত, ওই আমরা পর্যন্ত, নাহলে এডিএন পর্যন্ত। সেটা হচ্ছে যে জি ভাই, আমি একমত মামুন ভাইয়ের সাথে। বাংলাদেশের লাইসেন্স গাইডলাইনে 3 ধরনের লাইসেন্স দেয়া আছে।
একটা হচ্ছে আইআইজি, একটা হচ্ছে আইসিএক্স, আর একটা হচ্ছে আপনার আইএসপি। ওকে, সো আপনার যে সাবমেরিন কেবল গুলো আছে, যেগুলা চিটাং, কুয়াকাটা, যে লাইন গুলো আছে, ইন্টারন্যাশনাল সার্কিট বলি আমরা যেগুলা, এই ইন্টারন্যাশনাল সার্কিট থেকে ব্যান্ডউইথ আনার অথরিটি আছে একমাত্র এই আইআইজি কোম্পানি, যেগুলাকে বলি আমরা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। ওকে, সো এর কাজ এরা কারা? এরা এরা ধরেন প্রথমে ইনিশিয়ালি যখন পৃথিবীতে আর কেউ ছিল, সরি বাংলাদেশে আর কেউ ছিল না, তখন ছিল দুইজন, একজন ছিল বিটিসিএল আর একজন ছিল হচ্ছে ম্যাঙ্গো, নাম শুনছেন হয়তো। হ্যাঁ, ম্যাঙ্গো নাম শুনছি। এরা দুজনই হচ্ছে ইনিশিয়ালি এই কাজটা করতে পারতো, লাইসেন্স ছিল এদের দুজনের। পরে গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়ে আরো অনেকগুলা লাইসেন্স দিছে, স্কাইটেল, হ্যান্ড ট্যান, মির, আর অনেক অনেক লাইসেন্স দিছে, যেগুলোর হয়তো আমার নামও মনে নেই, যেমন ওই যে আর্থের কথা বললো, আর্থ, এরকম অনেক। সামিট কি আইআইজি নাকি? হ্যাঁ, সামিট আইআইজি, ফাইবার অ্যাটম আইআইজি, বিডি হাব আইআইজি, এরকম অনেক। আপনি যদি আইআইজি লিস্ট লিখে সার্চ দেন, আইআইজি লাইসেন্স লিস্ট, আপনি সব পেয়ে যাবেন। সো আইআইজি বলা আছে যে তুমি ইন্টারন্যাশনাল সার্কিটে যে কানেক্ট হচ্ছে সেই ইন্টারফেসটাও তোমার কিনতে হবে। সো সাপোজ ধরেন এইখানে ফাইবার অ্যাটমের কথা চিন্তা করি বা সামিটের কথা চিন্তা করি, ও কি করবে, ওর একটা ডিভাইস থেকে ওই ইন্টারন্যাশনাল সার্কিটের একটা পোর্টে কানেক্ট করবে। এটা যদি 1G হয় তাহলে ওর ক্যাপাসিটি হবে 1G, আর এটা যদি 10G পোর্ট হয় ওর ক্যাপাসিটি হবে 10G। ওকে, এইবার কি, এই 10G ও কিনলো, এবার ওর 10G তো সেল করতে হবে। সো ওর সেলও করতে হবে, কিন্তু ওই 10G ওর থেকে বেশি সেল করতে পারবে না। সো ওর লাভটা কোথায়? ওর লাভ এই জায়গায় হয়তো ব্যান্ডউইথ কিনবে 360 বা 350 টাকায়, আর ওই জায়গায় সেল হয়তো করবে হচ্ছে 450 টাকা, 100 টাকা লাভ রাখবে, 100 টাকা ওর ইকুইপমেন্ট কস্ট, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, সো এরকম করে কিছুদিন বিজনেস করার পরে পুরা কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি করার পর ওদেরকে আবার ক্যাশ দিছে। ইনিশিয়ালি ওদের কাছে ক্যাশ ছিল না, মানে ফেসবুকের ক্যাশ, ইউটিউবের ক্যাশ, এগুলো ওরা সেল করতে পারতো না। হ্যাঁ, ওদের গাইডলাইনে এটা ছিল না যে তারা ক্যাশ ওন করতে পারবে, শুধু আইএসপি ক্যাশ ওন করতে পারবে। তো পরবর্তীতে ওদেরকেও ক্যাশ দিছে, যাতে করে ওরা কিছুটা ক্যাশ ব্যান্ডউইথ সেল করতে পারে। এখন ওরা কি করে, এই প্রাইসটা কিছুটা ক্যাশ ব্যান্ডউইথ সেল করে পুষায় নেয়। বুঝতে পারছেন? এই আইআইটির পরে আসে হচ্ছে আইএসপি। আইএসপির কাজ হচ্ছে এই যে 450 টাকা দিয়ে যে ব্যান্ডউইথটা আছে এটা কেনা, কিনে 360 টাকা দিয়ে আবার বিক্রি করা। তাহলে এখন কথা হচ্ছে ও আবার কিভাবে কমে বিক্রি করবে। হ্যাঁ, দেখবেন যে ম্যাক্সিমাম যারা একটু বড় ব্যান্ডউইথ নিয়ে কাজ করে, তারা হচ্ছে ব্যান্ডউইথটা 350, 60, 70 এরকম রেট পায়, যদি ওর কেনা কিন্তু অনেক বেশি, তাহলে কিনেও কম কিভাবে দেয়। সো একটা জিনিস মনে রাখতে হবে যে এই আইআইজি ছাড়া 1:1 আর কেউ সেল করে না। ওকে, সো তখন কি করে, এই আইএসপি গুলো ওভারসেল করে। যেমন এই যে বললাম যে 1:5 একটা ভেরি গুড আইএসপির একটা এক্সাম্পল, যেটা ইন্টারন্যাশনাল বা উন্নত কান্ট্রি গুলাতে আপনি দেখতে পাবেন যে 1:5 ব্যান্ডউইথ সেল। বাট বাংলাদেশের এটা, যেমন এই যে আমরা এখানে একটা ক্যালকুলেট করলাম 1:20, এটা কিন্তু খুব মানে গুড সিনারিও। এর থেকেও আরো বাজে বাজে সিনারিও আছে, যেখানে আপনার এর থেকেও কম ব্যান্ডউইথ কিনা আরো অনেক বেশি ইউজারকে দেয়া হয়। সো ওরা কি করে, এই ব্যান্ডউইথটা কিনে আবার ওভারসেল করে। ওকে, সো এখন এই জিনিসটা প্রত্যেকটা আইআইজি কি করছে, সবগুলো আইআইজি একটা আইএসপি কে ওন করে। ওকে, অ্যাকচুয়ালি তা না, ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম আইএসপি আইআইজি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছে। বুঝতে পারছেন? যাতে করে ওরা এই যে 1:1 এর যে বিজনেসটা আছে এটা পুষায় ফেলতে পারে। কারণ এই জায়গায় তো লাভ কম, আইআইজির বিজনেসে, শুধু আইআইজির বিজনেসে লাভ অনেক কম। এই জন্য প্রত্যেকটা আইআইজি দেখবেন যে নামে একটা আইএসপি আছে, XYZ বা আছে, বা অন্য কাউকে ওন করছে, পার্টনারশিপে আছে, করে ওরা কি করে, এই এরপরে কি এই আইএসপির পরে আবার আমরা আছি, এনআইএসপি আছি বা এলআইএসপি আছি, হ্যাঁ, ক্যাটাগরি আইএসপি আছে। এরা কি করে, এরা আবার কি করে, ওই ব্যান্ডউইথটা নিয়ে আবার ওটাকে 1:something দিয়ে ওটা সেল করে। তাহলে দেখেন মানে একটা ব্যান্ডউইথই কতবার ওভারসেল হচ্ছে। হ্যাঁ, সো ওভারসেল হইতে হইতে আলটিমেটলি একদম শেষ পর্যায়ে গিয়ে একটা ইউজারের কাছে পৌঁছায়, কোরবানির গরু বিক্রি করার মতো। হ্যাঁ, মানে এই হচ্ছে অবস্থা। তাই আইসিএক্স কারা ভাই বললেন? আইসিএক্স হচ্ছে বেসিক্যালি এটা ভয়েস কলের জন্য। আগে আমাদের যে ভয়েস কল ছিল এটার কোনো অথরাইজড চ্যানেল ছিল না, সব গ্রে কল হইতো, ভিওআইপি হইতো। এখন যেটা হয়েছে ভিওআইপিটাকে লিগ্যাল করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল সার্কিটের সাথে মিডিয়া রিং বলে এটাকে। এই মিডিয়া রিং এর সাথে অনেক কোম্পানি আছে যারা কানেক্টেড, যারা ইন্টারন্যাশনাল কল ল্যান্ড করাইতে পারে। এই ক্ষেত্রে কি এটা কি একটু মানে কস্ট কি এটা একটু কম নাকি ভাই? অনেক, যেমন অনেক আইএসপি আমাদেরকে অফার করে যে আপনাদেরকে এইটা মানে খুব কম রেটে দেওয়া হবে, অনেকে বলে বেশি ব্যান্ডউইথ নিলে ফ্রিও দেওয়া হবে,
মানে এটা কি না খুব না, cost একটা মানে আছে ইন্টারনাল হুম, হুম। আইপিটিএসপি বলে যেটাকে, হ্যাঁ 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 এটা হচ্ছে ইন্টারনাল কলস। আরেকটা আছে হচ্ছে বাইরে থেকে, সাপোজ দুবাই থেকে একটা কল বাংলাদেশে আসবে, হুম, হুম, এই কলটা ল্যান্ড করবে আইসিএক্স এ। যদি হোয়াইট কল হয়, অনেক সময় দেখবেন যে হুম, আপনার কাছে কল আসছে ডিরেক্টলি দুবাই বা ইউএস এর নাম্বার হয়ে, আবার অনেক হুম, সময় দেখবেন যে আপনার কাছে কল আসছে বাংলালিংক, জিপি বা রবিন নাম্বার হয়ে। হ্যাঁ, নাম্বার হ্যাঁ অরিজিনাল নাম্বার হয়ে আসবে সেটাকে বলা হয় হোয়াইট ভিওআইপি। আর যেটা হুম, হুম। ভায়া হয়ে আসে কোন একটা সেলুলারে ল্যান্ড করে, ওখান থেকে আবার ইনিশিয়েট হয়, ওইটাকে বলা হয় গ্রে। ওইটা হচ্ছে 2 নাম্বার আর কি, বুঝতে পারছেন? সো আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা যে ওই যে আমরা যে আইপি ফোনটা ইউজ করি সাধারণত, যেটা অনেক সময় অনেক আইএসপি থেকে ফ্রি দেয়, যে আপনারা মানে ওইটা বাংলাদেশের ভিতরে আইপিটিএসপি লাইসেন্স, ওটা বাংলাদেশের ভেতরে কমিউনিকেট হুম করার। হুম হুম হ্যাঁ, ইভেন আপনি চাইলে বাইরেও কল করতে পারবেন, তখন সেই ক্ষেত্রে ওই যে হুম, কোনো একটা ভ্যালিড আইসিএক্স দিয়ে ট্রাফিকটা রাউট হবে। রাউট। ওটা জাস্ট লাইক এই মোবাইল অপারেটর, আর কিছু না। একটা মোবাইল অপারেটর যেমন সেক্ষেত্রে ভাইয়া ওই যে আমাদের সাবমেরিন যে কেবলটা আছে, এই কেবলটা এই যে মানে ইয়ারা একই যারা একই আপনার একই আইএজি, না না আইএজি যারা, এরা কি সাবমেরিন কেবল কি এদের কি এদের এটাকে রেন্ট দিতে হয়, না এটা রেন্ট দিতে রেন্টটা কি হয়, হ্যাঁ। গভর্নমেন্টকে ওই গভর্নমেন্টকে না? আপনি ইসের নাম শুনছেন না, ইন্ডিয়ার কি যেন টেলিকম, রিলায়েন্স। রিলায়েন্স হ্যাঁ 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 রাতারাতি কোটিপতি হয়েছিল কিভাবে, ওইটার কাহিনীটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ওরা হচ্ছে আচ্ছা এই আচ্ছা আচ্ছা। সমুদ্রের নিচ দিয়ে যত ফাইবার অপটিকের ইনভেস্টমেন্ট ছিল ওইখানে ওরা ইনভেস্ট করছিল। আমি একটু দেখাই আপনাকে, আপনারা ওই যে ইয়ার মালিক তো ওই যে কি যেন ওনার নাম, মানে মুম্বাই ইন্ডিয়ানের এই যে কর্ণধার, উনি তো নাকি ওই যে রিলায়েন্স, রিলায়েন্সের মালিক না কে? মুকেশ আম্বানি, রিলায়েন্স, মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি না রিলায়েন্সের মালিক? হ্যাঁ হ্যাঁ, ওরা ইন্ডিয়াতে ফাটাই ফেলছে এখন অলরেডি। হ্যাঁ হ্যাঁ মুকেশ আম্বানি তো মালিক রিলায়েন্স, আমি যতটুকু মানে জানি আর কি। এই যে দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে পুরা ওয়ার্ল্ডের হুম হুম। সাবমেরিন যত কেবল আছে সব আপনি এখান থেকে দেখতে পাবেন। আমরা আগে একটু আচ্ছা আচ্ছা। বাংলাদেশ খুঁজে বাইর করি। বাংলাদেশ কই গেল আল্লাহ জানে। এই যে ইন্ডিয়া, এই যে বাংলাদেশ, এই যে দেখেন এখানে, এটা হচ্ছে সিমিউই 4। এটা হচ্ছে কক্সবাজার দিয়ে, হুম, এটার নাম দেয় নাই কেন, এই যে 5 দিছে। So এটা সরি, এই যে এটা হচ্ছে এই দিয়ে 5 দিয়ে, এটা একটা ল্যান্ডিং পয়েন্ট, এটারও নাম আছে, এটার নামটা কই দিছে, এটা 4 এর সার্কিট দিয়ে আসছে, সিমিউই 4। এই 4টা আবার ইসেও কানেক্টেড, এই পাশেও কানেক্টেড দেখেন। তারপরে আমাদের আইটিসি আছে, এগুলো হচ্ছে আইটিসি বলে, এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট, এগুলোকে আইটিসি বলে। আইটিসি হচ্ছে আমরা ওই যে ব্যান্ডউইথ ইম্পোর্ট এক্সপোর্টের কথা শুনছি না, যে ব্যান্ডউইথ আমরা চাইলে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। হুম, হুম, এই ইন্ডিয়া থেকে আমরা কিছু ব্যান্ডউইথ কিনছি, ইম্পোর্ট করছি, সেটাকে আমরা বলি আইটিসি। আইটিসির ব্যান্ড, এগুলো হচ্ছে ওভারহেড বেসিক্যালি, যে সুন্দরবনের ভিতর দিয়ে আপনার কয়েকটা আছে, আবার বেনাপোল দিয়েও আছে, এই দিক দিয়েও আছে, যদিও এই পয়েন্ট দেখাচ্ছে আসলে কানেক্টিভিটি এই দিক দিয়ে। আপনার আবার এই সাইড থেকেও একটা কানেক্টিভিটি আছে ইন্ডিয়ার সাথে, এই দিক দিয়ে আমরা আবার এক্সপোর্ট করি। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে আমাদের একটা ব্যান্ডউইথ এক্সপোর্ট করার একটা এগ্রিমেন্ট চলতেছে। সো এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ কেনার কথা চিন্তা ভাবনা করতেছে, যদিও আমরা দিচ্ছি না, মানে বাংলাদেশ সরকার দিচ্ছে না। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন ইন্ডিয়া কোন দুঃখে আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ কিনবে। তো ওরা এই জন্যই কিনবে যে দেখেন, ওরা যদি এইসব জায়গা যেখান থেকে ব্যান্ডউইথ মেইনলি ঢুকছে, এই পয়েন্টটা মুম্বাই, হ্যাঁ, এইখান থেকে যদি ও একটা ফাইবারে করে ব্যান্ডউইথটা এখানে নিয়ে আসতে চায়, ওর জিন্দেগি শেষ হয়ে যাবে, প্রায় হয়তো 4000 কিলোমিটার। হ্যাঁ, এই জন্য হয়তো আমার কাছ থেকে কিনলে হয়তো এখানে 600 কিলোমিটার বা 700 কিলোমিটারের মধ্যে ওর কভার হয়ে যাবে। তো আমার কাছ আচ্ছা থেকে কম রেটেও ব্যান্ডউইথ নিয়ে ওর এই এলাকাটাতে ও কভারেজ দিতে পারবে। এটাই হচ্ছে কনসেপ্ট। তো আমি এই দিক থেকে ব্যান্ডউইথ নিছি, কারণ আপনার ধরেন এই দিক থেকে ব্যান্ডউইথের সার্কিটের কস্ট বেশি। মুম্বাইতে যেহেতু একটা বিশাল বড় হাব, এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সার্কিটের ল্যান্ড পয়েন্ট, সো ইন্ডিয়াতে প্রচুর ব্যান্ডউইথ আছে, ওরা চাইলেই আমাদের কাছে এখানে সেল করতে পারে। তো এই সার্কিট গুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন কোনটা কোন সার্কিট আর কোন মেইনটেনেন্স হচ্ছে, এটা এখান থেকে দেখতে পারবেন। এই যে সাবমেরিন কেবল মেইনটেনেন্স হচ্ছে, এই যে এখান থেকে দেখা যায় যে কোনটায় মেইনটেনেন্স শিডিউল আছে।
হ্যাঁ, তো এগুলো আপনি দেখবেন, মানে এখনো এগুলাতে দেখেন সাবমেরিন কেবল আছে, তার মানে এগুলাই কাজ হচ্ছে। এই যে দেখেন, পুরো ওয়ার্ল্ডের মোটামুটি এখান থেকে একটা কমিউনিকেশন কিভাবে কি হচ্ছে পুরো এখানে একটা গ্রাফ পাবেন। এই সাইটটার নাম he.net। এখানে এটা না আরো অনেক বিজেপিতে যখন কাজ করবেন, রাউট লুকআপ, বিজেপি লুকিং গ্লাস, এগুলো সব এখান থেকে দেখা যায়। ওকে, 2 নাম্বার ক্লাসটাও শেষ হয়ে গেল, আমরা তো ওএসপিএফই করতে পারলাম না। সুইপ না করতে পারলে আমাদের অনেক নলেজ গেদার হয়েছে, যেটা আসলে জানা ছিল অনেস্টলি। আমরা তাহলে নতুন একটা সেশনে জয়েন হই, আমরা দেখি একটু ওএসপিএফ কনফিগার করি। ওকে, তারপর আমরা আজকের ক্লাসটা শেষ করে দেব। আপনারা সবাই এখন তো 4টা বলতেছি 10:45 বাজে, আমরা 10 মিনিটের একটা ব্রেক নেই। হ্যাঁ, 10:55 থেকে আমরা কানেক্ট হয়ে ওএসপিএফ এর ল্যাবটা করে আমরা আজকে শেষ করে দেব। 10:55 এক্সাক্ট 10 মিনিট পরে আপনারা সবাই আবার জয়েন। ওকে ভাইয়া।